তাহলে তরলের নির্গমন বেগ অভিকর্ষের অধীনে ছেড়ে দেওয়া একটা বস্তুর নিচে পড়ার গতিবেগের সমান। ঠিক আছে, এটাকে না টরিসলির সূত্র বলে। যদি কখনো আসে বইয়ে লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে। একে টরিসলির সূত্র বলে, লিখে নাও একটু পাশে। আমরা শুরু করবো প্রবাহী গতিবিদ্যা। মানে প্রবাহী সম্পর্কে আগের দিন একটু ধারণা দেওয়া হয়েছিল, চাপের একক, ঘনত্ব। তোমরা পড়ছো শান্ত প্রবাহ, প্রবাহীর অশান্ত প্রবাহ, তারপরে সন্ধিবেগ ছিল না ক্লাস 9-এ, তারপরে ধারাবাহিকতার সমীকরণ মনে আছে? মনে নেই, যাই হোক, মনে থাকার কথা না। ধারাবাহিকতার সমীকরণ পড়বো, তারপরে আমরা বার্নৌলির উপপাদ্য পড়বো। এই পার্টটা আমরা প্রবাহী গতিবিদ্যায় পড়ি। তারপরে আমরা পরের দিন হয়তো, আজকে যদি একটু শেষ হয়ে যায় তাহলে পরের দিন আমরা শুরু করবো হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা, সেটাও তোমাদের পড়া আছে। দেখো, প্রবাহী গতিবিদ্যায় মেইনলি আমাদের নলের মধ্য দিয়ে প্রবাহী চলছে। এটা নল আঁকা বাঁকা, কোথাও প্রস্থচ্ছেদ কমেও যেতে পারে, এটার মধ্যে দিয়ে প্রবাহী চলছে। প্রবাহী মানে ধরো তরল, জল যাচ্ছে, সমস্ত পড়াটাই এই প্রবাহীর মধ্য দিয়ে তরল নির্গমন বা তরল যাওয়ারই বিজ্ঞান এখানে প্রবাহী গতিবিদ্যা, যেহেতু গতি কথাটা আছে। তা আমরা প্রথমেই পড়বো প্রবাহের মধ্যে শান্ত প্রবাহ হয়, অশান্ত প্রবাহ হয়। আইডিয়া কিছুটা আছে। শান্ত প্রবাহ মানে হচ্ছে কি, দেখে থাকবে জলের কল যখন আমরা খুব আস্তে করে খুলি, প্রবাহটা স্থিরভাবে পড়ে, আর যদি বেশি করে খুলে দিই ওখানে ফেনা ফেনা সৃষ্টি হয়। হ্যাঁ, ওটাই আমরা অশান্ত প্রবাহ বলি। আর আগেরটা আমরা বলবো স্থির প্রবাহ বা শান্ত প্রবাহ। হ্যাঁ, নদীর জলের ক্ষেত্রেও দেখবে, নদীতে যখন জল কম থাকে ধীরভাবে জলটা যায়, মানে একটা কণার সঙ্গে একটা কণার সংঘর্ষ হয় না, পেছন পেছন কণাগুলি যায়। জলের কণা মানে জলের অণুগুলি একটার পেছনে একটা যাচ্ছে, এবং সমান বেগে যদি পেছনে যায় তাহলে সংঘর্ষ হবে না, আমি বলবো। যাই হোক, ওটাকে বলা হয় শান্ত প্রবাহ। এবার যখন বর্ষাকালে দেখবে জল যখন বেশি হয়, তখন প্রবাহীর গতিবেগ যখন বেশি হয়ে যায়, তখন জলের যে কণাগুলির, সেটা কখনো উপরে উঠছে, নিচে নামছে, পাক খাচ্ছে, সেটাকে আমরা অশান্ত প্রবাহ বলি। তাহলে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে, গতিবেগ বেশি হলে অশান্ত প্রবাহ হয়, তাই না? তাহলে গতিবেগের উপর নির্ভর করবে প্রবাহী শান্ত হবে না অশান্ত হবে। তা আমরা যা পড়াশোনা করব এই প্রবাহী গতিবিদ্যায়, সবই কিন্তু শান্ত প্রবাহ ধরেই করব। আর প্রবাহীটা হবে আমাদের আদর্শ প্রবাহী। আদর্শ প্রবাহীর কথা আগে বলা হয়েছে। কাকে বলে আদর্শ প্রবাহী? আদর্শ প্রবাহী, হ্যাঁ, কেউ সান্দ্রতা থাকবে না, তারপরে পৃষ্ঠটান থাকবে না, আর প্রবাহী অসংকোচনীয় হবে, মানে সংকোচন করা যায় না। ওই ধরনের প্রবাহী নিয়ে আমরা আলোচনা করবো। আর প্রবাহী সর্বদা শান্ত প্রবাহ হবে, সেটাই আমরা ধরে নিব। আচ্ছা, দু একটা সংজ্ঞা লিখে দিই ছোট করে, ছোট করে। শান্ত প্রবাহ, এটা তো জানতেই হবে আমাদের, বা স্থির প্রবাহ, এটা কাকে বলে? দেখো, এটা একটা সংজ্ঞা আছে। শান্তভাবে যাওয়া মানে কি, স্থিরভাবে যাওয়া, এর তো একটা সংজ্ঞা থাকবে। ধরো এর মধ্যে দিয়ে প্রবাহী যাচ্ছে, কোনো একটা বিন্দু আমি কল্পনা করলাম, এখানে একটা বিন্দু প্রবাহী যাচ্ছে। এই বিন্দুতে যতগুলো কণা আসবে সবার গতিবেগ যদি সমান হয়, গতিবেগের মান এবং দিক, ধরো এই মুহূর্তে একটা কণা আসলো, তার গতিবেগ এই দিক, কথা, পরের মুহূর্তে আবার এটাতে চলে যাবে, এটা চলে গিয়ে আরেকটা যেটা কণা আসবে তার গতিবেগ ওই দিকেই হবে এবং একই মান হবে। আবার অন্য বিন্দুতে আলাদা হতে পারে, অন্য একটা বিন্দু, এইখানে মনে করো কণার গতি এই দিক ধরে নিচ্ছি, তাহলে এইখানে অন্য কণা যেগুলো আসবে তাদেরও গতিবেগ এই বিন্দুতে এই দিকেই হবে এবং এই মানই হবে। এক এক বিন্দুতে গতিবেগের মান আলাদা হতে পারে, গতিবেগের দিক আলাদা হতে পারে। শান্ত প্রবাহ মানে হচ্ছে একটা বিন্দু, অন্য বিন্দু বাদ, একটা বিন্দুতে সমস্ত প্রবাহী কণাগুলো, প্রবাহী কণা মানে এখানে অণুর কথা বলা হচ্ছে বা ছোট ছোট পার্টিকেলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রবাহিত ছোট ছোট পার্টিকেল নিয়ে গঠিত। প্রত্যেকটা কণার বেগ স্থির থাকবে সময়ের সাপেক্ষে কোনো বিন্দুতে। ঠিক আছে, ধরো এখানে যত কণা আসছে তার গতিবেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড, কিন্তু এইখানে গতিবেগ 5 মিটার পার সেকেন্ড এইদিকে, আর এইখানে কণার গতিবেগ, এটা আমি এই বিন্দু দিলাম, এটা বি বিন্দু দিলাম, এইখানে কণার গতিবেগ মনে করো এইদিকে 3 মিটার পার সেকেন্ড। কিন্তু যত কণা আসবে এখানে, এই কণাটাই যদি আবার এখানে আসে, তার গতিবেগ কত হবে? 3 মিটার পার সেকেন্ডই হবে। এখান থেকে কণা আরেকটা মনে করো এখানে আসলো, তখন তার গতিবেগ 5 মিটার পার সেকেন্ডই হবে। তার মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কণার গতিবেগ যদি সময়ের সঙ্গে পরিবর্তন না হয়, তাহলে আমরা ওই প্রবাহীর যে বেগ বা প্রবাহ, সেটাকে আমরা শান্ত প্রবাহ বলি। তাহলে প্রবাহী প্রবাহকে শান্ত প্রবাহ বলে। দেখো, কোনো নির্দিষ্ট বিন্দুতে আগত সকল প্রবাহী কণার বেগ স্থির থাকলে ওই প্রবাহকে শান্ত প্রবাহ বলে। ব্যাস। দেখো, শান্ত প্রবাহের মধ্যে আরেকটা একটু ভাগ আছে, আমরা অনেক সময় এটাকে স্তরিত প্রবাহ বলি। ধরো ড্রেনের মধ্যে দিয়ে
প্রবাহী চলে যাচ্ছে এবং শান্ত প্রবাহ হচ্ছে, তখন প্রবাহী কণাগুলো না একটা রেখা বরাবর যায়, সরল রেখা বরাবর যায়, এখানেও রেখা বরাবর যায়। হ্যাঁ, এটার আরেকটা নাম, হ্যাঁ মনে পড়লো, শান্ত প্রবাহ আরেকটা নাম হচ্ছে ধারারেখ প্রবাহ। শান্ত প্রবাহ এখানে লিখে দিই, বা ধারারেখ প্রবাহ, রেখ প্রবাহ। আচ্ছা, ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বা স্থির প্রবাহ একই কথা। এই প্রবাহী কণাগুলি যে পথে যায়, সেই পথটাকে বলা হয় ধারা রেখা। এই কথাটাও লিখে দিই, এটা প্রবাহী কণাগুলি অবশ্যই শান্ত প্রবাহের ক্ষেত্রে যে পথে যায়, এই পথটাকে বলা হয়, রাস্তাটাকে বলা হয়, রাস্তা সরলরৈখিক হতে পারে, বক্ররৈখিক হতে পারে। পাইপ যদি বাঁকানো হয় তাহলে বাঁকা হবে, পাইপ যদি সোজা হয় তাহলে সরলরৈখিক হবে। হ্যাঁ, তাহলে প্রবাহী কণাগুলি যে পথে অতিক্রম করে সেই পথকে ধারা রেখা বলে। তাহলে প্রবাহটাকে ধারা রেখ প্রবাহ আর পথটাকে বলা হয় ধারা রেখা। আচ্ছা, এইখানে যেটা বলছিলাম, মনে করো ড্রেনের মধ্যে দিয়ে প্রবাহী যাচ্ছে, এইখানে দেখো ড্রেনের মাটির সঙ্গে লেগে থাকা যে তরল স্তর তার গতিবেগ শূন্য হয়, লেগে আছে তো একদম, বুঝতে পারছো? এর গতিবেগ শূন্য, ঠিক উপরের স্তরের গতিবেগ একটু বেশি, তার থেকে উপরের স্তরের গতিবেগ একটু বেশি, এইভাবে গতিবেগ একটু বেশি। এবং দেখো এই স্তরের প্রভাবগুলো কেমন, পরস্পর কণাগুলির গতিবেগ কেমন, সমান্তরাল ভাবে যদি যায়, হ্যাঁ সমান্তরাল ভাবে গেলেও বিভিন্ন বিন্দুতে প্রবাহী কণাগুলোর বেগ বিভিন্ন, তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বলি স্তরিত প্রবাহ। তাহলে নাম দাও স্তরিত প্রবাহ, মানে স্তরে স্তরে যাওয়া। প্রবাহী কণাগুলির গতিপথ পরস্পর সমান্তরাল, কিন্তু বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হলে, আচ্ছা বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হতেই হবে এমন কোনো কথা, তবে বিভিন্ন উপর নিচ ধরলে বিভিন্ন হয় হলে ওই প্রবাহকে স্থগিত প্রবাহ বলে, ল্যামিনার ফ্লো ইংরেজিতে বলে। শান্ত প্রবাহ হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো, স্থগিত ইংরেজি হচ্ছে কি বললাম, ল্যামিনার ফ্লো, স্থগিত প্রবাহ বলে। হয়ে গেল স্থগিত প্রবাহ। নেক্সট আমরা পড়বো হচ্ছে অশান্ত প্রবাহ, ইংরেজিতে বলে টার্বুলেন্ট ফ্লো, অশান্ত প্রবাহ। এবার অশান্ত প্রবাহ দেখো, অশান্ত প্রবাহ আমি একটু আগে বললাম, প্রবাহী কণার গতিবেগ যদি একটা নির্দিষ্ট মান ছাড়িয়ে যায়, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে প্রবাহী কণাগুলোর বেগ আলাদা আলাদা হয়ে যাবে। কোনো কণা এখানে এসে এইদিকে ছুটবে, কোনো কণা এদিকে এসে এদিকে ছুটবে, কোনো কণা এদিকে এসে, তার মানে বেগের মান দিক আলাদা হওয়া মানে তো বেগ আলাদাই হলো। এমনকি মানও আলাদা হতে পারে। এখানে 5 মিটার পার সেকেন্ড, এখন একটা কণার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড, ঠিক আরেকটু পরে যে কণাটা আসবে তার গতিবেগ দেখা গেল 3 মিটার পার সেকেন্ড, বা তারপর আরেকটা কণা এই বিন্দুতেই যখন আসবে তার গতিবেগ দেখা গেল 2 মিটার পার সেকেন্ড। তাহলে এলোমেলো গতি। তাহলে এই ধরনের গতিকে আমরা বলি অশান্ত প্রবাহ। হেডিং দিচ্ছি অশান্ত প্রবাহ। আমি এইভাবে লিখি, প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট মানের বেশি হলে নির্দিষ্ট বিন্দুতে প্রবাহী কণাগুলির বেগ আলাদা হয়ে পড়ে। এই ধরনের প্রবাহকে অশান্ত প্রবাহ বলে। গেল শান্ত প্রবাহ অশান্ত প্রবাহ, হলো বেসিক বিষয়। আচ্ছা, যে গতিবেগের বেশি হলে প্রবাহ শান্ত থেকে অশান্ত হয়, সেই গতিবেগটার নাম হচ্ছে কি, সন্ধিবেগ। তাহলে সন্ধিবেগ, এখানে সন্ধিবেগ লিখে দিচ্ছি, প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট মানের বেশি হলে শান্ত থেকে অশান্ত প্রবাহে পরিণত হয়।
এই নির্দিষ্ট বেগকে সন্ধিবেগ বলে। আচ্ছা, সন্ধিবেগের মান কিন্তু নির্ভর করে, যদি বলে কখনো সন্ধিবেগ বলে, এর মান এখানে লিখে দিচ্ছি, সন্ধিবেগের মান ক্রিটিক্যাল ভেলোসিটি ইংরেজিতে বলে, নির্ভর করে প্রবাহীর প্রকৃতি এবং প্রবাহী নালীর যে ব্যাস। কঠিন হলো কথাটা? প্রবাহী নালী মানে কি? পাইপ নলটা, ওর যে ব্যাস তার উপর নির্ভর করে। আর প্রবাহীর প্রকৃতি মানে সেটা জল নাকি কেরোসিন তেল নাকি সরষের তেল যাচ্ছে, এটাই প্রকৃতি। হ্যাঁ, এর মান প্রবাহীর প্রকৃতি ও প্রবাহী নালীর বা নলের লিখতে পারো, অসুবিধা নেই, প্রবাহী নালীর ব্যাসের উপর নির্ভর করে। লিখে নাও। এরপর আমরা যেটা পড়বো এখান থেকে কিন্তু আমাদের ক্যালকুলেশন শুরু হবে, ম্যাথমেটিক্যাল এখন এক্সপ্রেশন। দেখো, এখন আমরা প্রবাহের হার বলবো, প্রবাহের হার, এটার মানে কি এখান থেকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি ধরবো, কি প্রবাহ হয় তরলের? হ্যাঁ, এই শান্ত প্রবাহ ধরেই কিন্তু সমস্ত ক্যালকুলেশন হবে। অশান্ত প্রবাহের ক্ষেত্রে কোনো ফর্মুলা নাই। স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেলে যেমন কোনো ফর্মুলা হয় না, ঠিক অশান্ত প্রবাহ পার হয়ে গেলেও কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল কোনো, তখন এলোমেলো ব্যাপার তো। ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা আসবে না। যত প্রবাহ হবে আমরা শান্ত প্রবাহ ধরেই আমরা সমস্ত ক্যালকুলেশন এখন থেকে যা পড়বো সব। তাহলে প্রথম এখানে বলছি প্রবাহের হার। প্রবাহের হার কি জিনিস ছিল কিন্তু, হ্যাঁ, প্রবাহের হার নিচের ক্লাসে ছিল, ক্লাস 9-এ। প্রবাহের হার মানে হচ্ছে কোন নলের মধ্য দিয়ে বা নালীর মধ্য দিয়ে বা ড্রেনের মধ্য দিয়ে বা নদীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে বলা হবে তরল প্রবাহের হার। আচ্ছা, মনে করো একটা পাইপ দিয়ে জল পড়ছে, বলো তো কি করে বার করবে তুমি 1 সেকেন্ডে কত জল যাচ্ছে? নর্মাল আইডিয়া হয়তো বলা হলো যে 1 সেকেন্ডে কত তরল বেরোচ্ছে, এটা বার করে দাও আমাকে এখান থেকে। আমি 5 মিনিট জল সংগ্রহ করলাম, 5 মিনিটে দেখলাম এত জল হলো, 20 লিটার জল হলো। তাহলে 1 সেকেন্ডে কত জল হবে? তাহলে তো হয়ে যাবে তরল প্রবাহের হার। এইভাবে বার করে। হ্যাঁ, তরল প্রবাহের হারের সংজ্ঞা, একক সময়ে কোন প্রবাহী নালীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, সংজ্ঞা লিখতে গেলে একটু ভাষাগুলো ঠিক লিখতে হবে। একক সময়ে কোন প্রবাহী নালীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যত আয়তনের তরল প্রবাহিত হয়, এইটাকে আমরা তরল প্রবাহের হার বলি। ইম্পর্টেন্ট, মনে করো ডিভি আয়তনের তরল বেরিয়ে যাচ্ছে, ডিভি আয়তনের তরল বেরিয়ে যাচ্ছে, আমি মানে তুমি ভিও ভাবতে পারো, ভি আয়তনের তরল বেরোচ্ছে, তাতে টাইম লাগছে ডিটি। ডিভি আয়তন তরল বেরোতে টাইম লাগে ডিটি, তাহলে তরল প্রবাহের হার কত হলো? ডিভি/ডিটি, একক সময় যে তরল প্রবাহিত হবে। তাহলে তরল প্রবাহের হারের সূত্র আমরা কিন্তু পেয়ে গেলাম, তরল বা প্রবাহের হার আর কি। প্রবাহের হার তরল হতে পারে, ইও হতে পারে, গ্যাসও হতে পারে। প্রবাহের হার আমরা কিউ দিয়ে লিখবো, কিউ হচ্ছে ডিভি/ডিটি। ঠিক আছে, এই দেখো ম্যাথমেটিক্যাল ফরম্যাট চলে আসলো আমাদের। বলো একক কি হবে এর? এসআই একক বলো, আয়তন বাই সময়। তাহলে কি মিটার কিউব পার সেকেন্ড। দেখো এইটাকে আমরা একটু, এই তরল প্রবাহের হার ডিভি/ডিটি, তো এটাকে অন্যভাবে লেখা যায়, পরে লিখছি। এরপর দেখো ধারাবাহিকতার সমীকরণ, থাক যেটা বলবো সেটা পরে বলছি। ধারাবাহিকতার সমীকরণ এটাও পড়ছো, এটা কি জিনিস? ধারাবাহিকতার সমীকরণ জিনিসটা সহজ ব্যাপার। কি বলছে, কোন সমীকরণটাকে ধারাবাহিকতার সমীকরণ বলে? আচ্ছা, তোমরা নিজেরাই ভাবো তো, একটা পাইপের মধ্যে দিয়ে, হোক এদিকে মোটা এদিকে সরু, এদিকে মোটা এদিকে সরু, যে ভরের তরল ঢুকবে সেই ভরের তরল তো বেরোবে নাকি? বুঝতে পারছো? ধরো এম ভরের তরল যদি প্রবেশ করে, বেরোয়ার সময় তো এম ভরের তরলই বেরোবে। তাহলে বলো তো এইখানকার তরলের বেগ আর এইখানকার তরলের বেগ এক হবে কিনা? আইডিয়া করো, এগুলো মানে কমন সেন্সের ব্যাপার। কোথায় তরলের বেগ বেশি হওয়া উচিত? এইখানে তরলের বেগ বেশি হওয়া উচিত, তাই তো? আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যে ভরের তরল ঢুকছে প্রতি সেকেন্ডে সেই তরলই বেরোচ্ছে। হ্যাঁ, ধারাবাহিকতার সমীকরণ আমাদের এটাই বললো, প্রবাহীর যে কোনো প্রস্থচ্ছেদে, যে কোনো জায়গায়, প্রবাহী নালীর যে কোনো প্রস্থচ্ছেদে, হ্যাঁ, তরল প্রবাহের হার সমান। আমি এখানে একটা প্রস্থচ্ছেদ যদি কল্পনা করি,
এখানে যদি একটা প্রস্থচ্ছেদ করি, এইটাই যদি প্রস্থচ্ছেদ হয়, এটাই যদি সব জায়গায় তরল প্রবাহের হার সমান, কারণ যে ভরের তরল এখানে আসবে সেই ভরের তরল তো এখানে আসবে, তাই একই টাইমে। তাহলে ধারাবাহিকতার সমীকরণ এটা সূত্রটা এরকম, প্রবাহী নালীর যে কোনো প্রস্থচ্ছেদে তরল প্রবাহের হার সমান। এবার সমীকরণটা কি হবে? তরল না, শুধু প্রবাহের তুমি ঠিক আছে, তরল লিখলে অসুবিধা নাই। প্রবাহের হার সমান। আচ্ছা, তার মানে কি, ধরো এখানে যে ভর প্রবেশ করবে সেই ভর বের হবে। আয়তনটা পরে আসি আমরা। বা ধারাবাহিক সমীকরণটা আসলো কোথা থেকে? ভরের সংরক্ষণ থেকে আসলো। এটি ভর সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। কারণ যে ভরের তরল ঢুকবে সেই ভরে বের হবে। আচ্ছা, এর মানে কি? এবার প্রবাহী নালীর ক্ষেত্রে আমি যদি প্রবেশকৃত তরল dm1/dt আর নির্গমন হচ্ছে যে তরল তার ভর যদি dm2 হয়, তাহলে নিশ্চয়ই আমি এটা সমান লিখতে পারি এটাই ভরের সংরক্ষণ সূত্র। ভর সংরক্ষণ সূত্র এইটা, যে তরল ঢুকছে প্রতি সেকেন্ডে সেই তরল বেরোচ্ছে প্রতি সেকেন্ডে। বা যে কোনো প্রস্থচ্ছেদে, এইখানে মনে করো এই তরল যাচ্ছে আর এখানে মনে করো প্রতি সেকেন্ডে এই ভরের তরল যাচ্ছে, এই প্রস্থচ্ছেদ অতিক্রম করছে। এই লাইন থেকে ddt অফ ভর আয়তন ইনটু ঘনত্ব লেখা যায়। আয়তন ইনটু ঘনত্ব v1, কোন একটা প্রস্থচ্ছেদে v1, এখানে v1 আয়তন যাচ্ছে, এখানে v2 আয়তন যাচ্ছে, তাহলে এখানে v1 রো, m1 মানে v1 রো। কেন রো দিলাম? আদর্শ তরল ইনকম্প্রেসিবল, ঘনত্বের পরিবর্তন হবে না, হ্যাঁ সংকোচন হবে না। তাহলে ইকুয়াল টু কি আছে, আমি এই লাইন থেকে লিখছি কিন্তু, এই লাইন থেকে, হ্যাঁ ইকুয়াল টু ডি v2 রো বাই dt লিখতে পারি তো। তার মানে কি dv1/dt, রো রো ক্যান্সেল হবে না, রো তো বাইরে আসবে, এই রো বাইরে আসবে, ক্যান্সেল হবে, dv1/dt ইকুয়াল টু dv2/dt। এটাকে আমরা ধারাবাহিকতা সমীকরণ বলি। এভাবে এটাকে অন্যভাবেও প্রতিষ্ঠা করা যায়। দেখো এখানে একটা বক্স করে রাখো, এটাও লাগতে পারে। তার মানে এইখানকার Q1 আর এখানকার Q2, Q মানে কি প্রবাহের হার, Q1 আর Q2 সবসময় সমান হবে, dv1/dt ইকুয়াল টু dv2/dt। হ্যাঁ, তার মানে এখানে তুমি লিখতে পারে Q1 আর Q2 সমান অলওয়েজ, যে কোনো প্রস্থচ্ছেদে। আচ্ছা, এটাকে আবার একটু চেঞ্জ করবো। দেখো কিভাবে চেঞ্জ করি। এখানে আয়তন আছে তাই না, d/dt, আয়তনকে কিভাবে প্রকাশ করবো দেখো। ধরো এইখানকার ক্ষেত্রফল, ধরে নাও এই জায়গাটায় ক্ষেত্রফল a1, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা a1, আর এইখানে dt সময়ে তরল যে দূরত্ব অতিক্রম করছে সেটা ধরো s1। একটু ভাবনার বিষয় আছে এখানে। হ্যাঁ, কি বললাম? dt সময়ে তরল যে দূরত্ব অতিক্রম করছে সেটা s1, আর এখানে নলের প্রস্থচ্ছেদ, এটা কিন্তু খুব সামান্য, নলের প্রস্থচ্ছেদ হচ্ছে a1। তাহলে আয়তন কত হলো এখানে বলতে পারবে? a1 s1, বোঝা গেল তো? তাহলে আমি লিখতে পারি এটাকে a1 s1 v1 কে। ঠিক সিমিলারলি আমি d/d2 আর এটা a2 s2 লিখবো পরের প্রস্থচ্ছেদের জন্য। s1 হচ্ছে সরণ, a1 হচ্ছে ওই জায়গার ক্ষেত্রফল, নল কত মোটা সেটা প্রকাশ করে, a2 হচ্ছে এখানকার। নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তো পরিবর্তন হয় না, হয় কি? নল তো শক্ত জিনিস, কোনো জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয়। তাহলে আমি a1 কে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে দেখো ds1/dt, আর এদিকে a2 বাইরে নিয়ে আসলাম, ds2/dt লিখতে পারি। এটাকে বাইরে ds/dt, এটাকে বাইরে ds/dt। এখন তোমরাই বলো ds/dt এটাকে কি বলে? ভেলোসিটি বলে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এইখানকার গতিবেগ v1। আচ্ছা, একটু আগে আয়তন v1 দিয়ে লিখছি, এখন আবার গতিবেগ লিখতে হচ্ছে, একটু সাবধান, এটা আয়তন, এখন গতিবেগ v দিয়ে লিখতে হচ্ছে আবার। আগের আয়তন যেগুলো ছিল সবই বড় ভি দাও, এখন যেটা গতিবেগ আসবে সেটা আমরা স্মল ভি দিব। তাহলে এটা স্মল ভি গতিবেগ।
A1 V1 এইখানকার তরল প্রবাহের হার আর এইখানকার তরল প্রবাহের হার একই রকম ভাবে A2 V2। একটা জিনিস খেয়াল করে, এখন গতিবেগ কোথায় বেশি কোথায় কম, A এর সঙ্গে V কিভাবে সম্পর্কিত, ব্যস্তানুপাতিক সম্পর্কিত। দেখো V ভ্যারিজ এখানে কি 1/a, এই লাইনটার মানে তো এটা, আর এইটার মানে কি, যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে গতিবেগ কম, মোটা জায়গায় তরলের গতিবেগ কম, সরু জায়গায় গতিবেগ বেশি, এটাই বোঝাচ্ছে এটা। তাহলে ধারাবাহিকতা সমীকরণ এইটাও একই কথা, এইটাও। আর কিউ এর কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, dv/dt-টাকেই তো আমরা এটা বানালাম, কি বোঝো নাই? dv/dt কে আমি কি বানালাম, A1 V1 বানালাম। তাহলে দেখো আমি কিন্তু ধারাবাহিকতা সমীকরণ এটাও লিখতে পারি, q equal to dv/dt equal to a into small v equal to ধ্রুবক। এই লাইনটার মানে বুঝতে পারছো? কিউ তো ধ্রুবক যে কোনো প্রস্থচ্ছেদে, কিউ সমান, আর কিউ মানেই তো আয়তন প্রবাহের হার, আর আয়তন প্রবাহের হার মানে আবার a into small v। তো সবগুলো ব্যাপার কিন্তু একটু মাথায় রাখতে হয়। একটা অঙ্ক দিচ্ছি এটার উপরে। আচ্ছা, অঙ্কের জন্য একটা ট্রিক বলে দিই, যদি এরকম অঙ্ক থাকে, নেট ফিটে থাকে, এর উপরে দেখো, এটা জাস্ট নোট এরকম যদি হয়, ধরো একটা নল দিয়ে, মোটা একটা নল দিয়ে তরল আসছে, তারপরে এটা 2 ভাগ বা 3 ভাগে ভাগ হয়ে গেল এই তরলটা। এবার তরল প্রবাহের হার সমান সব সময়, এইখানে মনে রাখবে এটা একটা জাংশন, সংযোগস্থল। এখানে ইনকামিং তরল প্রবাহের হার আর আউটগোয়িং তরল প্রবাহের হার সমান। যত তরল আসবে বেরিয়ে যাবে তত পরিমাণ তরলই। সেই জন্য আমি যদি বলি এই এটার প্রস্থচ্ছেদ a, আর এইখানে তরলের গতিবেগ v, আর এইটার প্রস্থচ্ছেদ মনে করো A1, আর এইখানে তরলের গতিবেগ V1, এইখানে প্রস্থচ্ছেদ মনে করো A2, আর এইখানে তরলের গতিবেগ V2। ইনকামিং তরল প্রবাহের হার কত, AV। আউটগোয়িং তরল প্রবাহের হার প্লাস করতে হবে। তাহলে এখানে যদি অঙ্ক থাকে, তাহলে AV ইকুয়াল টু A1 V1 প্লাস A2 V2 থাকে এই অঙ্ক। ইনকামিং আর আউটগোয়িং মানে কিউ ইনকামিং, যত তরল প্রবাহের হার ঢুকবে, কিউ আউটগোয়িং। বুঝতে পারছো? দেখো তাহলে তরল প্রবাহের সূত্র কয়টা, কিউ মানে dv/dt আবার a ইন্টু v, মনে রাখতে হবে। আচ্ছা, এখন তোমাকে যদি, তোমরা এখানে অঙ্ক পেরে যাবে, এখানে গতিবেগ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে গতিবেগ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, গতিবেগ নাই, হয়ে যাবে না? সবই তো দেওয়া আছে, একটা দেওয়া থাকবে না, শুধু নিটে দেখবে প্রশ্নটা আছে, কমন প্রশ্ন। এবার একটা অঙ্ক করি, এটাও তোমাদের যে আসবে না কোনো কথা না, কম্পিটিটিভ এক্সামে আসে। আচ্ছা, ট্যাপ কল থেকে যখন জল পড়ে, তোমরা খেয়াল করছো, জল আমরা ট্যাপ কল থেকে জল ছাড়লাম, সেটা কিন্তু হইতে হবে শান্ত প্রবাহ, জোরে ছাড়লে হবে না, অল্প করে ছাড়লাম, শান্ত প্রবাহ হচ্ছে। বলতো জলের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উপরে বেশি হয় না নিচে বেশি হয়? আমি এখানে কল খুলে দিলাম, জল পড়বে, জল যে পড়বে ধারারেখ প্রবাহ কিন্তু শান্ত প্রবাহ, কিন্তু আমি অশান্ত বলি নাই, অশান্ত তো এলোমেলো প্রবাহ হবে। শান্ত প্রবাহের ক্ষেত্রে উপরে মোটা হবে, নিচে সরু হয়ে যাবে, কারণ গুড, এখানে গতিবেগ কম, এখানে তরলের গতিবেগ বেশি হবে, অভিকর্ষ ত্বরণ নিয়ে নামছে তো। এখানে গতিবেগ যদি ইউ হয়, এখানে গতিবেগ হবে v² = u² + 2gh, তাহলে গতিবেগ বেশি হয়ে গেল, সেই জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেল। বুঝতে পারছো? তাহলে পারবে অঙ্কটা? তোমার এইখানকার প্রস্থচ্ছেদ, এই নলের প্রস্থ মানে কি বলে, এর মুখটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এখানকার গতিবেগ তরল প্রবাহ কত বেগে আসছে সেটাও দেওয়া আছে। তাহলে এখানকার গতিবেগ দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এইখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে বার করতে হবে। পারবে? করবো কোটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো
পাইপ দিয়ে তরল আসছে 3 মিটার পার সেকেন্ড গতিবেগে, তাহলে পাইপের মুখ থেকেও যে গতিবেগে তরল বেরোচ্ছে সেটাও কিন্তু আমরা 3 মিটার পার সেকেন্ডে ধরবো। তাহলে প্রশ্নটা হচ্ছে 80 সেন্টিমিটার নিচে তরলের প্রস্থচ্ছেদ কত হবে? উপরে তো 2 মিটার স্কোয়ার, নিচে কত হবে? হ্যাঁ 2 মিটার স্কোয়ার, সেটা ব্যাপার না, 2 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া থাকতে পারে, ধরো 2 মিটার স্কোয়ার, কারণ এগুলো সব এটা মিটারে দেওয়া, সেটা মিটার, এটা সেন্টিমিটারে। আবার জি 10, স্মল জি দরকার হলে 10। গুড, 1.2। দেখো আর কারো আসলো নাকি? তাহলে করি, মিললো না যখন। আচ্ছা এখানকার ক্ষেত্রফল কত? 2 মিটার স্কোয়ার, তাহলে A1 ধরলাম ওটা 2 মিটার স্কোয়ার। এখানকার গতিবেগ কিন্তু এটাই, স্মল v1 হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এবার এখানকার গতিবেগ আমাকে বার করতে হবে আগে, ধরলাম এখানে গতিবেগ v2, তাহলে v2 স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার প্লাস 2gh। সূত্র v1 হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস 2g হচ্ছে 80 সেন্টিমিটার, মিটার করলে 0.8 মিটার, আর h এর ভ্যালু কত? সরি এটাই 8 হলো, এটাই h হলো 0.8, আর g এর ভ্যালু 10, ঠিক আছে 0.8। তাহলে 9 প্লাস 8 দুগুণে 16, 25, দেখলা v2 স্কোয়ার হচ্ছে 25, তাহলে v2 ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানকার গতিবেগ হয়ে গেল। তাহলে কি চাই? a2 চাই, a2 চাই না, এখানকার ক্ষেত্রফল a2, এটাই কত আমাদের চাই। প্র্যাকটিস করতে হবে, মোট কথা প্র্যাকটিস করলে ক্যালকুলেশন, অনেক বড় বড় ক্যালকুলেশন কি করে সহজ হয় এই আইডিয়া চলে আসবে। তাহলে আমরা a1 v1 ইকুয়াল টু a2 v2 লিখলাম, চাইছে a2, তাহলে a1 v1 বাই v2, a1 কত 2, v1 কত 3, v2 কত বার করলাম 5, হ্যাঁ 6/5, 6/5 মানে 1.2 মিটার স্কোয়ার। তাহলে 80 সেন্টিমিটার নিচে জলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে, পারতে হবে এই ধরনের অঙ্ক, এবং নিজে পারতে হবে। কেউ করাই দিল বুঝলাম, ওইটা বড় কথা না, কেউ করা দিল করা দেওয়াটা খুব ভালো করে বুঝলাম, বাড়ি থেকে প্র্যাকটিস করলাম না আবার সেটাও ভুলে গেলাম, এটাই হবে। বাড়িতে অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং নিজের মাথার থেকে বেরোতে হবে বিষয়গুলি। প্রবাহীর শক্তি, যখন সলিড পদার্থ থাকে, শক্ত পদার্থ থাকে, সেই পদার্থের শক্তি দুই রকম, একটা গতি শক্তি, একটা স্থিতি শক্তি, যান্ত্রিক শক্তির কথা বলা হচ্ছে। আর প্রবাহী যখন থাকবে তখন কিন্তু শক্তি তার 3 রকম, একটা গতি শক্তি, একটা স্থিতি শক্তি, আর একটা হচ্ছে চাপ শক্তি, যেহেতু চাপ আছে তাহলে 3 রকম শক্তি। তাহলে প্রথম আমরা বলবো 1 নম্বর একক আয়তনের গতিশক্তি, কারণ আমরা প্রবাহের ভর অ্যাকচুয়ালি আমরা ওইভাবে কত ভরের গতিশক্তি সেটা আমরা বের করতে পারি না আয়তন দিয়ে, একক আয়তনের গতিশক্তি। তুমি হেডিং শুধু গতিশক্তি দিলেও হতো, আমি এটা বার করব, একক আয়তনের গতিশক্তি। সবার আগে বলো তো ডিএম ভর যদি হয় তরলের, ডিএম ভরের প্রবাহীর বেগ ভি হলে গতিশক্তি কত? তাহলে গতিশক্তি কত? আমি ডি নাম দিলাম, কি হাফ এম ভি স্কয়ার ফর্মুলা, কিন্তু এম এর জায়গায় কি সেটা না, হাফ ইন্টু ডিএম ইন্টু ভি স্কয়ার, ঠিক আছে তো? এটা হচ্ছে ডিএম কিন্তু একসঙ্গে ক্যালকুলাস প্রতীক। আচ্ছা এবার যদি বলা হয় একক আয়তনের গতিশক্তি, দেখো হেডিং দেখো একক আয়তন, তাহলে আমরা ডিভি দিয়ে ভাগ করব এই গতিশক্তিকে। ধরো ডিভি আয়তনের গতিশক্তি এটা, তাহলে একক আয়তনের গতিশক্তি ডিভি দিয়ে ভাগ, দুই পাশে ডিভি দিয়ে ভাগ করো, তাহলে আমি এদিকে পাবো একক আয়তনের গতিশক্তি, সেটা হচ্ছে ডিই বাই ডিভি, আয়তন দিয়ে ভাগ করলাম, বড় হাতের ভি আয়তন, আর এখানে হাফ ডিএম কে ডিভি দিয়ে ভাগ করব ইন্টু দুই পাশে ডিভি দিয়ে ভাগ হলো, আর কিছু করি নাই এখানে। এইখানে যদি আমি ডিই কে ডিভি দিয়ে ভাগ করতে চাই তাহলে এখানেও তো আমাকে করতে হবে ডিএম বাই ডিভি। আচ্ছা এখন বলো ডিএম বাই ডিভি কে কি বলে? ডিএম মানে ভর, ডিভি মানে, তাহলে ভর বাই আয়তন কি হয়? ঘনত্ব হয়, তাহলে হাফ রো ভি স্কয়ার, এটাকে আমরা বলি প্রবাহীর একক আয়তনের গতিশক্তি, ঠিক আছে?
প্রবাহীর ক্ষেত্রে এই একক আয়তনে গতিশক্তি দিয়ে গতিশক্তি প্রকাশ করা হয়। এইবার প্রবাহীর স্থিতিশক্তি, একক আয়তনের স্থিতিশক্তি 2 নম্বর। প্রবাহীর আর লিখতে হবে না, একক আয়তনের স্থিতিশক্তি। গতি থাকার জন্য গতিশক্তি হয়, স্থিতিশক্তি কিসের জন্য হয়? উচ্চতা থাকার জন্য। স্থিতিশক্তির সূত্র mgh, কার্যক্ষমতা শক্তি আমরা চ্যাপ্টারে পড়ছি mgh। তাহলে dm ভর এর প্রবাহী এই উচ্চতায় থাকলে স্থিতিশক্তি বলো কত? হ্যাঁ, নাম দিলাম স্থিতিশক্তি du। dm gh mgh। এবার একক আয়তনের স্থিতিশক্তি আবারও আয়তন দিয়ে ভাগ করে দিব। একক আয়তনের স্থিতিশক্তি, আয়তন দিয়ে ভাগ হবে, du বাই dv হবে। দেখো তো আবারও dm বাই dv হচ্ছে ইন্টু gh। dm বাই dv কে আমরা কি বলি আবার? ঘনত্ব। তাহলে রো gh হচ্ছে তরলের স্থিতিশক্তি। তরলের চাপের ফর্মুলাও কিন্তু h রো g, মনে আছে তো? কিন্তু দুইটার মধ্যে পার্থক্য দেখো, গন্ডগোল করে পড়ো না। চাপ বলতে h হচ্ছে গভীরতা, চাপ যখন উপর থেকে গভীরতা, আর স্থিতিশক্তি কখন নিচ থেকে উচ্চতা হয়। সূত্র কিন্তু একই। এবার একক আয়তনের চাপ শক্তি হয়ে গেছে সবার। থার্ড হচ্ছে একক আয়তনের চাপ শক্তি। তারপরে তো এগুলোর উপরেই তো বার্নৌলির উপপাদ্য। একক আয়তনের চাপ শক্তি দেখো নম্বর 3 এটা। দেখো চাপ শক্তি কি করে আমরা বার করব। ধরো একটা তরলের পাত্র, এর গায়ে একটা নল আছে, পার্শ্ব নল আছে, এখানে একটা পিস্টন লাগানো আছে, এখানে পিস্টন একটা। তরল কি করবে? চাপ প্রয়োগ করবে এখানে, মানে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করে পিস্টনকে সরিয়ে দেবে। বল প্রয়োগ করে পিস্টনকে মনে করো এইটুকু দূরত্ব সরালো, মনে করো এই দূরত্বটাকে আমি বললাম dx। যদি তরলের বল হয় f, তরল কত কার্য করলো dx দূরত্ব সরানোর জন্য? f dx। তাহলে dx দূরত্ব, সামনে পিস্টনকে লিখতে পারো সরাতে f বল দ্বারা কার্য সবসময় বল দ্বারা হয়, লোক কার্য করে না, মানুষ কার্য করে না, কিন্তু বলই কার্য করে শুধু। dx দূরত্ব সরাতে f বল দ্বারা কার্য, নাম দেই dw, f dx। f মানে চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু কি? তাহলে বল ইকুয়াল টু কি? চাপ ইন্টু ক্ষেত্রফল। আমি চাপ দিলাম, এই চাপ এখানে ধরলাম, তরলের চাপ হচ্ছে p, আর এটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পিস্টনের, এই পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a। তাহলে f ইজ ইকুয়াল টু p ইন্টু a। তাহলে f এর জায়গায় আমি p ইন্টু a লিখলাম, তারপর তো dx আছেই। আচ্ছা এখন দেখো কত স্টেপ। a ইন্টু dx মানে কি? এই ছোট নলটার দিকে তাকাও তো, a ইন্টু dx, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, পাই আর স্কয়ার h এর মতো, পাই আর স্কয়ার l এর মতো। কি হলো তাহলে? আয়তন হলো p ইন্টু, তাহলে এটা আয়তন বলতে পারি না? তাহলে এইটুকু আয়তন আমি dv আয়তন ধরে নিলাম, তাহলে p ইন্টু dv। তো dw ইকুয়াল টু p ইন্টু dv। এটা v আয়তনের স্থিতিশক্তি, চাপ শক্তি। একক আয়তনের চাপ শক্তি কত? dw বাই dv। dv দিয়ে ভাগ করলে তো একক আয়তনের চাপ শক্তি হয়। সুতরাং একক আয়তনের চাপ শক্তি সেটা হচ্ছে dw বাই dv ইকুয়াল টু p। দেখো যতগুলো একক আয়তনের শক্তি করলাম, 3টা, এদের একক কি? চাপের একক আসবে। তুমি করে দেখো, শক্তি বাই আয়তন, তাই তো? শক্তি বাই আয়তন, সাইডে দেখো, এটা করতে হবে না। একক আয়তনে শক্তির একক চাপের সমান আসে, তো চাপের একক কি হবে অ্যাকচুয়ালি? দেখো
একক আয়তনের শক্তির একক, শক্তি বাই আয়তন কি, তাহলে জুল পার আয়তনকে কি করে কেজি হয়, মিটার কিউব। এটা আর চাপের একক কি জানি, নিউটন পার মিটার স্কোয়ার। দেখো তো নিউটন পার মিটার স্কোয়ার এখান থেকে আমরা নিয়ে আসতে পারি কিনা, অবশ্যই পারবো। জুল মানে বল ইন্টু সরণ, জুল মানে তো কার্য, কার্যের একক জুল, তো কার্য মানে বল ইন্টু সরণ, তাহলে নিউটন ইন্টু মিটার লিখতে পারি জুলকে বাই মিটার কিউব। আরে নিউটন পার মিটার স্কোয়ার চলে আসছে, তার মানে চাপের একক, চাপের একক আর একক আয়তনের শক্তির একক একই, সেই জন্য তো পি আসলো, একক আয়তনের শক্তি একটা। নেক্সট বার্নৌলির উপপাদ্য, বার্নৌলি উপপাদ্য। আরে এই তিনটা শক্তি যে বললাম এদের যোগফল ধ্রুবক, বাস যে কোনো প্রস্থচ্ছেদে, কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদে এই তিনটা শক্তির যোগফল ধ্রুবক। আর যোগফল ধ্রুবক কথাটা মানে তো জানতে হবে, তার মানে একটা যদি বাড়ে আর একটা কমতে হবে, আর একটা বাড়বে নাকি, যোগফল ধ্রুবক। আরে কি বলে, 5 আর 3 যোগফল 8, এই 8টা ধ্রুবক। আমি 5 কে 4 করলাম, তাহলে এটা কত করতে হবে, 4 করতে হবে, যোগফল ধ্রুবক, এই যে যোগফলটা ধ্রুবক। আমি 5 কে 2 করলাম, তাহলে বাকিটা কত করতে হবে, 6 করতে হবে, যোগফল ধ্রুবক 8ই হবে। তারপর একটা বাড়ালে বা কমালে আরেকটা, একটা বাড়ালে আরেকটা কমবে, আরেকটা বা কমালে বাড়বে, এই তো ব্যাপার। তাহলে চাপ শক্তি, গতি শক্তি আর স্থিতি শক্তি এদের যোগফল ধ্রুবক। এর মধ্যে যদি কোনো একটা শক্তি কমে যায় তাহলে অবশ্যই আরেকটা শক্তি বাড়তে হবে, তাই না? বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ তোমরা অনেক পড়ছো, একটা শক্তি কমলে আরেকটা শক্তি বাড়বে। দেখো আমি উদাহরণ দিচ্ছি, ঘরে টিনের চাল উড়ে চলে যায়, এই যে ঘরের ঝড়ে টিনের চাল উড়ে যায়, ভেতরে পড়ে না, বাইরের থেকে হাওয়ার ঝাপটা দেয় অথচ ভেতরে পড়ে না, বাইরে চলে যায়। এর কারণ হচ্ছে বাইরে বাতাসের গতিবেগ বেশি, গতিবেগ বেশি মানে গতিশক্তি বেশি, গতিশক্তি কার থেকে বেশি, ঘরের ভেতরের তুলনায়। ঘরের ভেতরে গতিশক্তি প্রায় 0, এখানে স্থির বাতাস ঘরের ভেতরে, তাহলে গতিশক্তি নাই ধরো, আর বাইরে গতিশক্তি অনেক বেশি। ঝড়ে যদি জানলার কাঁচ ভাঙে ভেতরে পড়ে না, বাইরে পড়ে, কারণ ভেতরের চাপ বেশি, গতিবেগ কম, আর বাইরের গতিবেগ বেশি, চাপ কম। বোঝা গেল তো, এইটাই হচ্ছে। আচ্ছা দেখবে আমাদের গার্জিয়ানরা বলে অনেক সময় স্টেশনে দাঁড়িয়ে থাকো, যখন যায় ট্রেন যায় স্পিডে, যখন ট্রেন যায় তার কাছে দাঁড়াতে হয় না, ট্রেনে নেয় বলে। হ্যাঁ ট্রেনে নেয় তো অবশ্যই, কেন ট্রেনে নেয়, ধরো দিদি ট্রেন যাচ্ছে, এভাবে ট্রেন যাচ্ছে, ট্রেনের পাশে আমি দাঁড়ানো, তাহলে আমার সামনের যে বায়ুটা ট্রেনের সঙ্গে সঙ্গে গতিশীল, আর আমার পেছনের বায়ু স্থির, তাহলে এইখানে গতিবেগ বেশি মানে চাপ কম, আর পেছনের তাহলে চাপ বেশি, তাহলে আমার পেছন দিকে ধাক্কা বেশি দিবে, তাহলে সেই জন্য আমরা ট্রেনের সামনে অ্যাক্সিডেন্ট হতে পারে, সামনে চলে যেতে পারি। হ্যাঁ, সবই বার্নৌলির উপপাদ্য। তারপর দেখো স্প্রে করে যায়, এটা বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। তারপরে ছেলেদের একটা উদাহরণ দিই, স্প্রেটা মেয়েদের সেন্ট দেয় ওরা, বল, ক্রিকেট বল হাওয়াতে বাঁক নেয় কেন, দুই পাশে গতিবেগের পার্থক্য করে দেয় মানে কি, প্রকৃতি দেয় না, যে বলার সে দেয়, সেই জন্য একটা বলারের কোটি কোটি টাকা দাম, তাই না, হাতের। হ্যাঁ, তাহলে হাতের এমন ওদের জাদু, এক পাশে বাতাসের গতিবেগ বেশি হবে, এক পাশে বাতাসের গতিবেগ কম হবে চলতে চলতে, তাহলে যেদিকে গতিবেগ বেশি সেদিকে চাপ কম, তাহলে বল টার্ন নিয়ে নেবে, বাতাসের মধ্যে টার্ন নিয়ে নেবে। ইউটিউবে দেখবে অনেক ছবি আছে, এই এফেক্টটাকে বলা হয়, বাতাসে বলের গতিবেগের দিক পরিবর্তন হওয়াকে বলা হয় ম্যাগনাস এফেক্ট। ম্যাগনাস এফেক্ট লিখবে ইউটিউবে, দেখবে অনেক উদাহরণ, এইভাবে বল মারতেছে, বলটা এইভাবে বেঁকে যাচ্ছে। ফুটবলের ক্ষেত্রেও আছে, বড় বড় ফুটবলাররা তাই করে, এইদিকে মারে ওইদিকে গোল হয় গিয়ে, তাই হয় না, এরকম ভাবে মারে ওখানে গিয়ে গোল হয়, ঘুরে গিয়ে কাট করে। যাও, তাহলে এক পাশে বাতাসের গতিবেগ বেশি হয়, এক পাশে কম হয়, তার মানে বলের মধ্যে স্পিন মোশন দিতে হবে। যখন বলটাকে ছুড়বে তখন স্পিন মোশন দিতে হবে, আর বাতাসের গতিবেগটাকে কাজে লাগাতে হবে এখানে। যেদিকে এইভাবে যদি ঘোরানো যায়, ধরো বাতাস একটা ফ্লো আছে মনে করে এদিক থেকে এদিকে বাতাসের ফ্লো হচ্ছে, আর আমি একটা বলকে ঘুরিয়ে এরকম ভাবে ঘোরাতে আমি ছুড়লাম, তো বলটা এইভাবে ঘুরছে, তো তাহলে বলের পাশে এখানে বাতাসের গতিবেগ আর এই পাশে বাতাসের গতিবেগের মধ্যে তারতম্য হবে, তাই না? এইদিকে বলকে ছুড়লাম এদিকে,
বল ওর সঙ্গে নিয়ে বাতাসকেও ছুটছে, যাচ্ছে এদিকে, বলের সঙ্গে লেগে থাকা বাতাসও তো ঘুরবে, তো সেই বাতাসের গতিবেগ এই পাশে বেশি হবে, আর এইদিকে বলের সঙ্গে লেগে থাকা যে বাতাস সেটা উল্টা দিকে আসছে, তাহলে এই পাশে লব্ধ গতিবেগ বাতাসের কণাগুলির কম হবে। তাহলে একদিকে বেশি একদিকে কম হওয়ার জন্য গতিবেগ কোন দিকে বেশি হলো? এদিকে। তাহলে এদিকে কি চাপ, চাপ কম হবে, এদিকে চাপ কম হওয়া মানে হচ্ছে বল এইদিকে ঘুরবে, এইভাবে চললো, এইভাবে চলে যাবে। ঘটনা বোঝা গেল তো? সব বার্নৌলির উপপাদ্য। হ্যাঁ, তাহলে বার্নৌলির উপপাদ্য আমরা লেখো শান্ত প্রবাহের ক্ষেত্রে, লেখো শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহী নালীর যে কোনো বিন্দুতে প্রবাহীর একক আয়তনে গতিশক্তি কমা স্থিতিশক্তি ও চাপ শক্তির যোগফল ধ্রুবক হয়। তার মানে একটা বাড়লে একটা কমবে। এরোপ্লেন আকাশে ওড়ে কার উপর ভিত্তি করে? বার্নৌলির উপপাদ্যের উপর ভিত্তি করে। ডানাগুলোর আকার এমন দেওয়া হয়, শেপটা উপরে কাট বেশি হয়, সেই জন্য ওখানে বাতাসের গতিবেগ বেশি হয়। বাতাসের গতিবেগ বেশি জন্য উপরের দিকে চাপ কম, নিচের থেকে চাপ বেশি হয়, সেই জন্য প্লেন ফ্লাইট করতে পারে, উপরে উঠতে পারে। হ্যাঁ, কমপ্লিট হচ্ছে না? শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহী নালীর যে কোনো বিন্দুতে প্রবাহীর একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির যোগফল ধ্রুবক। ঠিক আছে, তার মানে তাহলে বার্নৌলির উপপাদ্য আমাদের কি বললো? একক আয়তনের গতিশক্তি বল হাফ রো ভি স্কয়ার, এদের যোগফল কার কার? রো জি এইচ, আর কার? চাপ শক্তি পি, এদের যোগফল ধ্রুবক। এটা না, এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। তার মানে এটা হতে পারে, দেখো হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস রো জি এইচ ওয়ান প্লাস পি ওয়ান, এক জায়গায় মোট শক্তি এটা কোন একটা বিন্দুতে 1 দিয়ে লিখলাম, আরেক জায়গায় 2 দিয়ে লিখি, হাফ রো ভি টু স্কোয়ার প্লাস রো জি এইচ টু প্লাস পি টু, মানে এটা এই লাইনের মানে কি? এটা যে কোনো আরেক জায়গায় লিখি, হাফ রো ভি থ্রি স্কোয়ার, সব সমান, তিনটার যোগফল সমান। তাহলে এটার উপরে তো অঙ্ক থাকে, কখনো কখনো পি নিজের বুদ্ধিতে দেখতে হবে, চাপ সমান দুই পাশে, কখনো কখনো উচ্চতা সমান, কখনো কখনো গতিবেগ সমান, এরকম হতে পারে। হ্যাঁ, দেখো বার্নৌলির উপপাদ্য এটাকে আবার অন্যভাবেও লেখে। আমরা না যদি রো জি দিয়ে ভাগ করি, এই ইকুয়েশনটাকে, এই সমীকরণটাকে রো জি দিয়ে ভাগ করো, রো একটা ধ্রুবক, জিও একটা ধ্রুবক, ডান দিকে ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না। আমার কথাগুলো ভালো করে খেয়াল করো। আমি এটাকে রো জি দিয়ে ভাগ করি, বলো তো এখানে রো জি দিয়ে ভাগ করলে কি হবে? দেখি, ভি স্কয়ার বাই রো জি দিয়ে ভাগ করলে তো এইচ বলে দিলে, এখানে রো আর জি দিয়ে ভাগ, এটাকে রো রো কাটা যাবে, ভি স্কয়ার বাই জি হবে। আর এখানে তুই এটা বলছিলি না এটা বলছিলি? হ্যাঁ, এটা বল এখন। রো জি দিয়ে ভাগ, সবাইকে ভাগ করবো রো জি দিয়ে, এইচ, আর এটা পি বাই রো জি, কিছু করার নাই, ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, এইটাকে বলা হয় বেগ শীর্ষ, আর এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ এইচ কে, আর এটাকে বলা হয় চাপ শীর্ষ। তাহলে কি, আর যোগফলটা কি? ধ্রুবক। অনেক সময় বার্নৌলির উপপাদ্য এইভাবেও বলতে পারো তোমরা, কোন বিন্দুতে বেগ শীর্ষ, চাপ শীর্ষ আর উচ্চতা শীর্ষের যোগফল ধ্রুবক, শীর্ষ দিয়ে। আর তুমি যদি পাশে ছবি আঁকতে চাও, এরকম একটা ছবি তুমি এঁকে দিতে পারো বার্নৌলির উপপাদ্যর। তরলের গতিবেগ এখানে বেশি হবে না এখানে বেশি হবে? এখানে বেশি হবে, সরু জায়গায় তরলের গতিবেগ বেশি, তাই না? এটা জানি কি বলে, এটা তো একটা থিওরি, এই থিওরিটা কি বলে? সরু জায়গায় তরলের গতিবেগ বেশি, কি বলে? ধারাবাহিকতার নীতি। সরু জায়গায় তরলের গতিবেগ বেশি। এইমাত্র যে কলের অঙ্কটা করালাম, ফুল গাছে জল দিতে গিয়ে আমরা পাইপটা চেপে ধরি না, জল অনেক দূর যায়, তার মানে কি ওখানে ক্ষেত্রফল কমাচ্ছি গতিবেগ বাড়ানোর জন্য, গতিবেগ বাড়িয়ে দিয়ে অনেক দূর যায়। আচ্ছা, তাহলে এইখানে দেখো, এই যে এটার মানে কি?
হাফ রো v1 স্কয়ার রো gh1 ইকুয়াল টু এটা। এইখানে গতিবেগ v1 তরলের, এখানে গতিবেগ মনে করো v2 বা যে কোনো জায়গায়। ঠিক আছে, হয়ে গেল বেগ। উচ্চতা, এই বিন্দুর উচ্চতা মাটির থেকে হবে h1, আর এই বিন্দুর উচ্চতা কত মাটির থেকে। আচ্ছা, তাহলে মাটি তো একটা দিতে হবে, এটা h2, আর এইখানে তরলের চাপ p1 আর এখানে তরলের চাপ p2। তাহলে এইখানে তিনটা শক্তির যোগফল ইকুয়াল টু এইখানকার তিনটা শক্তির যোগফল ইকুয়াল টু এইখানকার বা যে কোনো জায়গায় তিনটা শক্তির যোগফল সমানই থাকবে। বোঝা গেল? এখন বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ, সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ প্রথম করব। বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ, ফার্স্ট প্রয়োগ আমরা করব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 নম্বর, বেশ কয়েকটা করব। তরলের নির্গমন বেগ নির্ণয়। তরলের নির্গমন বেগ নির্ণয়। আমরা একটা পাত্র ধরে নিচ্ছি, পাত্রের গায়ে একটা ছিদ্র করা আছে এবং এটা দিয়ে তরল বেরোচ্ছে। তরলের হাইট পাত্রের ভূমি থেকে তরল এইচ উচ্চতা পর্যন্ত আছে। দেখো কোনটা কি ধরা হচ্ছে, এবং ছিদ্রের গভীরতা এখান থেকে এইচ গভীরতায় আছে, উপর থেকে ছিদ্রের গভীরতা। ঠিক আছে, তরল যদি থাকে নিশ্চয়ই ছিদ্র দিয়ে তরল বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে না? এইখানে ধরো পড়ছে, সেটাও এঁকে দিলাম, তরল পড়ছে। ঠিক আছে, এখন এইখান থেকে কত গতিবেগে বের হচ্ছে তরল সেটা আমাদের নির্ণয়ের বিষয়। এইখানকার ভিটা কত, ভি যত বেশি হবে দূরত্বও কিন্তু তত বেশি হবে। প্রাসের মতো হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, প্রাসের সঙ্গে মিল আছে। তাহলে আমাদের নির্ণয় বিষয় বুঝতে পারছো কি? তরল নির্গমনের বেগ নির্ণয়, ভিটা নির্ণয় করবো, কত বেগে তরল বেরোচ্ছে। কি করে? বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে। বার্নৌলির উপপাদ্য কি? দুটো জায়গায় নিব, দুটা বিন্দু নিব তরলের মধ্যে, সেখানকার মোট শক্তি সমান করব। তো দুটো বিন্দু নিলাম, একটা বিন্দু এ বিন্দু ঠিক তরলের জাস্ট উপরের লেভেলে, আরেকটা বিন্দু ধরো এখানে বি, এখানে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি সমান করব। আচ্ছা, এখানে একটা বায়ুর চাপ সবসময় থাকে না, পি নট। আর বি বিন্দুটা কিন্তু এইখানে কিন্তু একদম। হ্যাঁ, বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে এই বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু বি বিন্দুতে মোট শক্তি। লিখতে পারি তো? কোথা থেকে? উপরে তাহলে লিখতে পারো তুমি বার্নৌলির উপপাদ্য থেকে। শোনো, এখানে একটা কথা, একটা কনসিডারেশন আছে। কি কনসিডারেশন? মানে কি, একটা কিছু ধরে নিতে হবে, একটা ব্যাপার। হ্যাঁ, দেখো, তোমরা আইডিয়া করো তো, এদিক দিয়ে তরল বেরোচ্ছে প্রচন্ড স্পিডে, এইখানকার তরলের বেগ থাকবে কি থাকবে না? উপরের লেভেলের তরল, উপরের সারফেসে পৃষ্ঠে যে তরল আছে তার বেগ থাকবে কিনা? বোঝো না এই কথাটা? এটা তো বেরোচ্ছে বাইরের দিকে, তরলের লেভেল কমবে না? তাহলে এইখানকারও বেগ থাকবে। কোন দিকে বেগ থাকবে? নিচের দিকে থাকবে। আচ্ছা, আমি যদি এই পাত্রটা আরো মোটা নেই, ছিদ্রটা একই সমান আছে, তাহলে বেগ বা এই যে উপরের লেভেলের যে তরলের বেগ, নিচে নামার বেগ, এটা কম হবে না বেশি হবে? কম হবে। যত মোটা বেশি নিব তত কম। আমরা ধরে নিচ্ছি উপরের তরলের বেগ 0, তার মানে পাত্রটা কেমন? বিশাল পাত্র। এই কনসিডারেশন আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে মোট শক্তি বার করতে গিয়ে আমি একটা কাজ করি, হাফ রো v1 স্কয়ার আগে লিখে নিই। হাফ, এটা গেল রো জি h1 প্লাস p1, আর বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে, জায়গা নেই, হাফ রো v2 স্কয়ার প্লাস রো জি h2, বি বিন্দুর চাপ হচ্ছে p2। কি কনসিডার করতে বললাম? v1 কত? 0, তাহলে এটা 0। রো জি, এটা এই বিন্দুর শক্তি, কিন্তু এই বিন্দুর উচ্চতা কত? বড় হাতের h, তাহলে রো জি বড় হাতের h প্লাস এই বিন্দু বায়ুর সঙ্গে সংস্পর্শযুক্ত, সেই জন্য শুধুমাত্র বায়ুর চাপ পি নট। ঠিক, বি বিন্দু, বি বিন্দু তরলের গতিবেগ ধরা হয়েছে কত? ভি। তাহলে গতিশক্তি হাফ রো ভি স্কয়ার, উচ্চতা কত?
হুম, এইখান থেকে এটা তো তাই না, এইচ মাইনাস স্মল এইচ, তাহলে রো জি এইচ মাইনাস স্মল এইচ, ঠিক আছে, প্লাস একটা চাপ শক্তি আছে, এটাও বায়ুর সঙ্গে যুক্ত, এখানেও চাপ শক্তি ছিল, ব্যাস হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে কি বাদ গেল, এখানে কি লিখছি, কেন ভুল লিখলাম না, দুইবার হচ্ছে, দুইবার হচ্ছে, 0 রো জি এইচ পি নট হাফ ভি স্কোয়ার রো জি এইচ মাইনাস এইচ আবার পি নট, ঠিক আছে, পি নট কেটে যাচ্ছে, কোনটা লাগবে আমাদের, ভি, ভি লাগবে, তাহলে একটা কাজ করি, দেখো তো হাফ আর রো সবার থেকে কেটে যাচ্ছে না, রো কেটে যাচ্ছে, তাহলে হাফ ভি স্কোয়ার লিখি বাদিকে, খেয়াল করবে ক্যালকুলেশন, হাফ ভি স্কোয়ারটা আমি বাদিকে লিখলাম, এটার সঙ্গে এটা মাইনাস হয়ে আসবে না, তাহলে জি এইচ রো তো বাদ, মাইনাস জি ইন্টু এইচ মাইনাস এইচ, সব বাদ দিয়ে ভাবো, দেখো কি আসলো, জি ক্যাপিটাল এইচ মাইনাস জি ক্যাপিটাল এইচ প্লাস জি স্মল এইচ ইকুয়াল টু কত আসলো, জি স্মল এইচ, আর বাদিকে কি হাফ ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি 2gh, তাহলে ভি কত, ভি ইকুয়াল টু √2gh, তাহলে এটাই তরলের নির্গমন বেগ, এত বেগ নিয়ে বের হবে। দেখো খেয়াল করো, তোমাদের আইডিয়া নিশ্চয় আছে, যত গভীরে ছিদ্রটা করা হবে, উপর থেকে যত গভীরতা বেশি হবে তত বেগ বেশি হবে না, এইখানে একটা ছিদ্র থাকলে যার গতিবেগ হবে এখানে থাকলে বেশি হবে, বুঝতে পারছো, গভীরতার সঙ্গে ভি বাড়ছে আর কি, উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে নিচের গতিবেগটা এটা হয়, ইউ যদি শূন্য হয় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে দেখো এটা মনে রাখো যে তাহলে তরলের নির্গমন বেগ অভিকর্ষের অধীনে ছেড়ে দেওয়া একটা বস্তুর নিচে পড়ার গতিবেগের সমান, ঠিক আছে, এটাকে না টরিসলির সূত্র বলে, যদি কখনো আসে বইয়ে লেখা থাকতেও পারে নাও থাকতে পারে, একে টরিসলির সূত্র বলে, লিখে নাও একটু পাশে, টরিসলির সূত্র, এবার আমরা এই দূরত্বটা বার করব, আর সীমা কত দূরে গিয়ে পড়বে, সীমা নির্ণয় আমি করিয়েছিলাম, বিল্ডিং এর উপর থেকে বা এরোপ্লেন থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে, উড়ন্ত এরোপ্লেন থেকে, অর্থাৎ বিল্ডিং এর উপর থেকে যদি এইভাবে ছেড়ে দিই তাহলে এইভাবে এসে পড়বে, এইখানে গতিবেগ যদি ইউ হয়, পড়ার টাইম যদি টি হয়, তাহলে এই দূরত্বটা কত, ইউ ইন্টু টি, বেগ ইন্টু সময়, দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, বেগ কত, কোন দিকের বেগ, এই দিকের বেগ, এই দিকের বেগ কত ইউ, এই দিকের বেগ যাই হোক তার উপর এই দূরত্ব নির্ভর করবে না, এই দূরত্ব নির্ভর করবে শুধু এখানে কত বেগ দেওয়া হলো তার উপরে, তেরা ভাবে বস্তুকে ছোড়া হলো, রাশের ধারণা আবারও, তাহলে কত দূরে পড়বে কিভাবে বার করব, এই বেগটার অনুভূমিক উপাংশ নিতে হবে, এই অনুভূমিক উপাংশ যত বেশি হবে তত দূরে পড়বে, উপাংশের জন্য নির্ভর করবে, মানে অনুভূমিক উপাংশ ইন্টু টাইম, অনুভূমিক উপাংশ ইন্টু টাইম, এখানে অনুভূমিক বেগ ইউ ইন্টু টাইম, তাহলে এখানে ভি ইন্টু টাইম, টাইম কত হয়, অভিকর্ষের অধীনে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে কত টাইম লাগে নিচে পড়তে, বাহ √2h/g টাইম হচ্ছে ওইটা, তাহলে সীমার সূত্র তো হয়েই গেল আমাদের, গতিবেগ ইন্টু টাইম, সীমা আর ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, গতিবেগ মানে ভি, আর টাইমটা হচ্ছে বড় হাতের টি দিলাম আপাতত, ভি এর মান কত √2g ইন্টু স্মল এইচ না ক্যাপিটাল এইচ, স্মল এইচ মানে কি সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনটা উপর থেকে, হ্যাঁ সেটা খেয়াল করতে হবে, কিন্তু কোনো অঙ্কের মধ্যে দিয়ে দিল নিচ থেকে উপরে, এত উপরে একটা ছিদ্র করা আছে, গতিবেগ কত, তাহলে ওই এইচ দিয়ে কত করা যাবে না, মাইনাস করে নিতে হবে উপরের উচ্চতা বার করতে গেলে, তাহলে 2gh, টি এর ভ্যালু 2h/g, টি এর ভ্যালু 2h/g, এটা উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে নিচে, দেখো আমি এখানে দুইটা ফর্মুলা বারবার বলছি, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম,
উপর থেকে নিচে পড়বে। এখানে যখন নিচে আঘাত করবে তখন তার গতিবেগ কত, যেটা বলা হলো, √2gh। আর এখানে নামতে কত সময় লাগবে, সেটা হচ্ছে t = 2h/g। মনে রাখতে হয়। হ্যাঁ, তবে কন্ডিশন, বস্তুকে ছুড়ে দিলে হবে না, কি করতে হবে, ছেড়ে দিতে হবে। মানে এইখানকার গতিবেগ কত হতে হবে, 0। তাহলে এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হয়। তাহলে টাইম 2h/g, বলো এখানে কি লিখবো, 2h, 2 তো লিখবই, g তো লিখবই, h টা কত লিখবো। এইখানে উচ্চতা তো, হ্যাঁ মাটির থেকে উচ্চতা, এটা মাটির থেকে উচ্চতা কত ছিদ্রটার, h - h, মাটির থেকে উচ্চতা। এখানে কিন্তু h - h আসবে। তাহলে আমার মনে হয় জি জি কাটা গেল। হ্যাঁ, দুইটাই ইউটিউবের ভেতরে আছে না। তাহলে দেখো এখানে 2 2 4 আছে, h আছে, আর h - h আছে। এটা হচ্ছে সীমার সূত্র, কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। সীমার সূত্র 4h × h - h। আচ্ছা, এটাকে না তুমি আরেকভাবে একটু লিখি। 4, তাকাও তো, h মানে কোন উচ্চতা, উপরেরটা, h - h মানে কোন উচ্চতা। এইবার কোন পাত্রের তোমাকে বললো উপরের উচ্চতা h1, এখানে ছিদ্র, এটুকু h1, আর নিচের উচ্চতা h2, এইটুকু। তাহলে সূত্রটা কি হবে, 4h1h2। একটু সহজ হলো আর কি, বুঝতে পারছো, এইভাবে মনে রাখতে পারো, 4h1h2। তবে এখানে মনে রাখতে হবে h1 হচ্ছে ছিদ্র থেকে উপরের উচ্চতা তরলের, আর h2 হচ্ছে নিচের উচ্চতা। বুঝতে পারছো। কটা বাজে, 50। তাহলে ছেড়ে দিই।